বলে স্টার্ট হয়েছে, দেখো তো। আপনি ক্লাস আছে? হুম। কালকের ক্লাসটা একটুখানি না, মানে মানে একটু ডাউট আছে। কারণ কালকের ক্লাসটা একটু ডাউট আছে, এই কারণে তোর এ কই টোটন আসছে। কালকের ক্লাসটা ডাউট আছে, ব্যাপারটা হচ্ছে কালকে আমার একটা অফিসের মধ্যে একটা মিটিং হয়েছে। মিটিংটা আছে 5টা, 5:30 থেকে স্টার্ট আছে, ঠিক আছে। আমি জানি না মিটিংটা কটায় শেষ হবে, ঠিক আছে। মানে এখানে টিম না, জাপানের টিমের সাথে মিটিং হয়েছে। তা সেই মিটিংটার উপর ডিপেন্ড করছে, যদি মিটিংটা ক্যান্সেল হয়ে গেল তাহলে তোমাদের ক্লাস হবে। আর যদি মিটিংটা ক্যান্সেল না হয় তাহলে ক্লাস হওয়া খুব চাপের আছে, কারণ আমার যদি অফিস থেকে বেরোতে বেরোতে 7:30 8টা হয়ে যায়, আমি এখানে আসবো তাহলে 7:30 মিনিমাম ধরে রাখো, 2 ঘন্টা চলবে, 5:30 5:30 7:30, 7:30 হয়ে গেলে আমি এখানে আসবো। সে তো করে দেবো, সেটা নিয়ে তোমার কোনো চাপ নেই, সে নিয়ে তোমার কোনো অসুবিধা নেই। আগের দিন কি কি বলেছিলাম? GST 1, তাই তো। 1 কবে ফাইল করে, 1-এ কি কি ডিটেলস যায়? প্রমোদীপ আসেনি, আর কে কে আসেনি? সজল আসেনি, নিশ্চয়ই আগের দিন। শ্রুতি আসেনি, তাই তো তোমার টিমে। এটা এমনি দুঃখী রুগী, তারপরে আবার আরো GSTR 1-এ কি কি যায়, কবে ফাইল করতে হয় GSTR 1? আর কারো কোনো কিছু বক্তব্য? GSTR 1 কবে ফাইল করে? এগুলো ইন্টারভিউতে বেসিক জিনিস দিবে, করতে দেবে পরের কথা। আপনার ইন্টারভিউতে যত কোয়েশ্চেন আসতে পারে ওরকম ভাবে কোনদিন কোশ্চেন খাতা লিখে ওরকম ভাবে পারে, ওটা এটা কি তোমার গীতা নাকি তোমার মুখস্থ করে তুমি যাবে আর তুমি একদম তোমার মানে যত কোশ্চেন আসতে পারে এইভাবে যাবে তুমি সেখানে গিয়ে করবে? তাহলে তো সবাই গোটা খাতা বই মুখস্থ করে চলে যাবে, সবাই চাকরি পেয়ে যাবে। ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ নিয়েছেন, তারপর অভিজ্ঞতা আমি ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ এবার আমাকে তখন, এখন যদি তোমাকে 15 বছরের অভিজ্ঞতা তোমার সাথে আমাকে যদি শেয়ার করতে হয় তাহলে তো আরো 15টা বছর লেগে যাবে তোমাকে এখানে বোঝাতেই বোঝাতে শেখাতে শেখাতে। GSTR 1 ডিউ ডেট কবে? বেসিক কোশ্চেন। নন্দু যেটা বললো, নন্দুর সাথে কে কে একমত? বা সায়ন যেটা বললো তার সাথে কে কে একমত? যে হ্যাঁ স্যার ও ঠিক বলেছে, বা ও স্যার ও ঠিক বলেছে। 4জন বললো নন্দু ঠিক বলেছে, আর বাকি 4জন বললো সায়ন ঠিক বলেছে। বা সবাই বললো নন্দুই ঠিক বলেছে, বা সবাই বললো সায়ন ঠিক বলেছে। GSTR 1 কবে ডিউ ডেট, মানে কবের মধ্যে ফাইল করতে নেক্সট হবে? মান্থে একটি 10 তারিখের মধ্যে ফাইল করবে এরকম মানে নেক্সট মান্থে 1 তারিখ থেকে 10 তারিখ, বা 10 তারিখের মধ্যে ফাইল করতে হবে, তাই তো? ঠিক বললো? ঠিক বলেছে। কোয়ার্টারলি কেন মনে হলো বাবা তোমার? কোথায় পড়লে কোয়ার্টারলি ফাইল করতে হবে? তুমি যেটা বলেছো সেটা পুরোপুরি ভুল নয়, ওটা একটা অ্যামাউন্টের ব্যাপার আছে না, বেশি বাট সেটা, তুমি যেটা বললে সেটাও ভুল নয়, এরা যেটা বলছে সেটাও ভুল নয়। But কারণটা হচ্ছে, জিনিসটা জেনে নাও, যখন বলবে পুরো জিনিসটা জেনে বলবে। কোয়ার্টারলি ফাইল করা হয় সেটা যদি রেজিস্টার ডিলার রেগুলারে রেজিস্ট্রেশন না করে যদি কম্পোজিট স্কিমে রেজিস্ট্রেশন থাকে তাহলে সে কোয়ার্টারলি ফাইল করতে পারে। আদারওয়াইজ যদি কেউ রেগুলারে থাকে তাকে মান্থলি ফাইল করতে হবে। এবার GSTR 1-এ কি কি যায়, কি ডিটেলস যায় GSTR 1-এ? সেলসের কি কি যায়?
যা সেল করেছি মানে সেটা কিভাবে সেল হয়? তো ইনভয়েস সেলসের ইনভয়েসের হুম ট্যালি সেলস ইনভয়েসে জিএসটি ভ্যালু। সেলস ইনভয়েসের একটা সেলস ইনভয়েস তুমি জেনারেট করো বা 100টা সেলস ইনভয়েস জেনারেট করো, প্রত্যেকটা ইনভয়েসের ফার্স্ট টু লাস্ট পুরো ডিটেল জিএসটিআর ওয়ানে যায়, তাই? এবার সেটা তুমি রেজিস্টার্ড ডিলারকে সেল করো, আনরেজিস্টার্ড ডিলারকে সেল করো, পুরোটাই যায়। আর কি যায়? ইনভয়েসের প্রত্যেকটা ডিটেলস গেল। 1 নম্বর ইনভয়েস, অমুক পার্টিকে সেল করেছি, তার জিএসটি কোড দিয়ে সিজিএসটি এসজিএসটি আইজিএসটি করলে তার ইনভয়েস 1 নম্বর ইনভয়েস আপলোড হয়ে গেল। নেক্সট 2 নম্বর ইনভয়েস। আর কি যায়? শুধু ইনভয়েসের ডিটেলসটা দিলেই জিএসটিআর 1 সাবমিট হয়ে গেল? আর কি চাই? আমি একটা ইনভয়েস রেজিস্টার্ড ডিলারকে সেল করলাম, একটা ইনভয়েস আমি আনরেজিস্টার্ড কোনো লোককে সেল করলাম যে ইনভয়েসটার ভ্যালু হচ্ছে 2.5 লাখ টাকা, আর আমি আরেকটা আনরেজিস্টার্ড ডিলারকে বিল সেল করলাম যার ভ্যালু হচ্ছে 50,000 টাকা। জিএসটি এর ওয়ানে কোথায় কোনটা যাবে? আমার কোশ্চেনটা ক্লিয়ার না হলে বলতে পারো। আমি সারা মাসে 3টে ইনভয়েস জেনারেট করেছি। আমার একটা সামনের লোকটা রেজিস্টার্ড ডিলার, তাকে আমি ইনভয়েস রেজ করেছি, মনে করো 5 লাখ টাকা ভ্যালু। আর আরেকটা কাস্টমারকে বিল করলাম, সে একজন ইন্ডিভিজুয়াল লোক, তাকে বিল করলাম 2.5 লাখ টাকা ভ্যালু। আর আরেকটা ইন্ডিভিজুয়াল লোক, তাকেও বিল করলাম 40,000 টাকা ভ্যালু। কোনটা কোথায় যাবে? সব কটা কি একই ঘরে চলে যাবে নাকি আলাদা আলাদা ঘরে যাবে? কোনটায় কোনটা যাবে? 40,000 টাকা কোন হেডে যাবে? আবার 1 বলছি, 2B কোথা থেকে আসছে? ঠিক করে দেখে বলো, না বলে বলো না। কোনটা B2C-তে যাবে? বিটুসি রেগুলারটা হচ্ছে আপনার রেগুলার বলো 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 না। বিটুসি রেগুলারটা হচ্ছে রেগুলার ছিল না, ওটা ছিল লার্জ। হ্যাঁ, B2C লার্জে কোনটা যাবে? লার্জটা যাবে হচ্ছে আপনার 2.5 লাখ টাকা যেটা, ঠিক। আর যেটা বিটু সি হচ্ছে স্মল আদার্স। আদার্স যেটা সেটা হচ্ছে 40,000 টাকা থেকে যাবে। আর বাকি একটা যেটা 5 লাখ টাকা ভ্যালু, ওটাও বিটুবি। ওটা কি সাইজ মানে কাকে বিক্রি করেছে? রেজিস্টার্ড ডিলারকে বিক্রি, রেজিস্টার্ড ডিলারকে, হ্যাঁ বিটু রেজিস্টার বলে। B2B-তে যাবে। আর একটা যদি ইনভয়েস আমি যদি আউট অফ মানে ইন্ডিয়ার বাইরে কোনো কান্ট্রিতে কোনো কাস্টমারকে সেল করি, তাহলে সেটা কোথায় যাবে? হ্যাঁ ওটা আলাদা একটু নাম বলছি। এক্সপোর্ট ইনভয়েস বলে একটা জায়গা আছে, সেইখানে যাবে। আচ্ছা, এবার যে ইনভয়েসটা আমি রেজ করলাম এক্সপোর্টের ক্ষেত্রে, একটাতে আইজিএসটি দিয়ে করলাম, একটাতে আইজিএসটি করলাম না, তাহলে কোথায় যাবে? তার দুটোই এক্সপোর্ট ইনভয়েসে যাবে। যেটা জিএসটি দিয়ে করলেন, ড্রপ ডাউন লিস্টে গিয়ে ট্যাক্স করব উইদাউট ট্যাক্স, উইথ ট্যাক্স পেমেন্ট। আর যেটা উইদাউট ট্যাক্স পেমেন্ট, যদি উইদাউট ট্যাক্স পেমেন্ট তাহলে হয়, কি বললেন এক মিনিট কি যেন থাকে ওই বলছি বলছি আসছি আসছি। এক্সপোর্ট ইনভয়েসের ক্ষেত্রে যদি উইদাউট ট্যাক্স দিয়ে কাউকে বিল করি, তাহলে আমার কি লাইসেন্স থাকতে হবে বা কি রেজিস্ট্রেশন থাকতে হবে? ওইটাতে এলইউটি। এলইউটি থাকলে আমি আইজিএসটি চার্জ না করে আমি যে কোনো কান্ট্রিতে ইনভয়েস করতে পারবো। ঠিক আছে, এটা হয়ে গেল ইনভয়েসের প্যাটার্ন জিএসটিআর 1-এ। এবার জিএসটিআর 1টা তো হয়ে গেল, আর কি যায় 1-এ এই সব ছাড়া?
এক্সপোর্ট হলো, B2C লার্জ হলো, B2C আদার্স হলো, HSN ওয়াইজ কোয়ান্টিটি সামারিটা যায়। আর কি যায়? যদি থেকে থাকে। আর তাছাড়া কি যায়? একদম ম্যান্ডেটারি যাবেই ওটা। বিসি জিএসটি পেমেন্ট করলে সেটা তো আবার সেটা থাকবে না, সেটা আমি বলছি জিএসটি আর ওয়ানের মধ্যে কি কি যায়। ভালো। হ্যাঁ আছে তো কাজ করে কলকাতায় যাবো। বাংলাদেশ থেকে এসছে কলকাতায় যাবে। ওই তো সকালে কলকাতায় সকালে 10টা 11টার দিকে যাও কেন বলো? হুম। ওদের থেকে নিয়ে আসিও। কি আবার নিয়ে আসবে? গামছা করে শুয়ে থাকবে। পরে যান। ঠিক আছে স্যার ক্লাস করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এমন ভাবে কোনো মেয়ে যেন, কত কি লাগবে থাকতে গেলে। হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে শুয়ে পড়বে, রাতে তো খাবে, সকালবেলা উঠে চলে যাবে। আবার কি লাগবে তোমার? মেয়েদের মতো ফেস ওয়াশ, লিপস্টিক, চিরুনি, এইসব সবকিছু লাগে নাকি তোমার? জামা প্যান্টটা তো আবার লাগবে। জামা প্যান্ট হবে তো, মা দাদার ভাইয়ের জামা প্যান্ট লাগে, জামা প্যান্ট, জামা প্যান্ট আছে, রাত্রিবেলা থাকবে, সকালবেলা উঠে চলে যাবে। দেখাচ্ছি দেখাচ্ছি, সব দেখাচ্ছি, চিন্তা করো। সৌম্যদীপ আসেনি আগের দিন, শ্রুতি আসেনি। দেরি হয়ে গেল তোর। সকালবেলা 6টায় বেরিয়েছি না আজকে, আজ আর শরীর আর চলছে না। হ্যাঁ জ্যাম ছিল। সকালবেলা 6টায় বেরিয়েছি বাড়ি থেকে, বেরিয়ে একটা জায়গায় গেছি, তারপরে সেখান থেকে গেছি অফিস, আবার অফিসে সারাদিন লোক রে, তারপরে তোমাদের এখানে এসেছি। আর শরীর ওখানে ওখানটা হাওড়া যেতে হবে। উফ, তবে বাড়িতে কাজের লোক আসছে না, দুদিন ধরে রান্না নিজে করছি, বৌদি নেই। কাজে খাবার কিনে নেবো, দুদিন ধরে রাত্রিবেলা রুটি তরকারি সব বানাই বাড়ি গিয়ে। হুম হুম, ঠিক আছে। জীবন না পুরো ঝান্ডু বম হয়ে গেছে। কত খাটা যায়, খাটারও তো একটা লেভেল আছে। আজকে কিছু না হলো, এই বাড়ি গিয়ে যখন ঢুকবো, মানে রাত্রিবেলা বাড়িতে গিয়ে গাড়ি গাড়ি গ্যারেজ করবো, সকালবেলা গাড়ি বার করেছি। আজকে সারাদিনে প্রায় 100 কিলোমিটার উপর গাড়ি চালিয়েছি। মানে বাড়ি গিয়ে ঢুকলে 100 কিলোমিটার কমপ্লিট হবে। পাগল হয়ে যাবে আমার জায়গায় থাকলে। এর জিএসটি, এর ইনকাম ট্যাক্স, ওর ওই এর, আর যত সিধে কাজ আমার কাছে আসে না, যত ঝামেলার কাজ, ফেঁসেছে, মরেছে, গলা বন্ধ, হ্যাঁ এইরকম একটা লোক সব আমার কাছে এসে গিয়ে পড়ে। আপনি বাড়িতে বসে তাই করেন? হ্যাঁ আবার কি, ফাইল কি ফাইল, আমার আইটিআইটি কেস চলে, ইনকাম ট্যাক্সে তুমি আইটিআইটি আইপিএল কেস চলে, ট্রাইব্যুনাল কেস চলে। ফাইল ফাইল এখন আর আমি করি না, ফাইল ফাইল এখন তোমাদের করার কথা। ফাইল আমি কি করবো? কোর্টে অ্যাপিয়ার করতে হয়, কোর্টে যেতে হয়, কর্পোরেটে অ্যাপিয়ার করতে হয়, ডকুমেন্টস বানাতে হয়। এখন একটা চোথা পানি, একটা চিচিএল ইনকাম ট্যাক্সে, তার পুরো ডেটা রেডি করা, সেগুলোকে প্রেজেন্টেশন করা, দেয়া, লেখা, তার অ্যাপিল করা, তার এ করা, হিয়ারিং হলে হিয়ারিং এ যা, ফাইল করা, পাগল হয়ে যাবে। ও একরকম ভাবে সাজাবে, তোমাকে একরকম ভাবে উত্তর দিতে হবে, তাহলে আমাকে ভাবতে হবে সামনের লোকটা আমাকে কি বলতে পারে, সেই মতো করে আমাকে ফাইল সাজিয়ে নিয়ে, এত মোটা ফাইল নিয়ে এবার বেঁধে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে চললে সকালবেলা 10টায় কোর্ট থাকলে, 9:30টায় কোর্ট থাকলে, কোর্ট করে কোর্টের ঝামেলা মিটিয়ে ডিপার্টমেন্টে গিয়ে ডিপার্টমেন্ট থেকে সেটেল করে, তারপর আবার অফিস নিজের পার্সোনাল। তাহলে পাগল। অফিসে চলে যাবো, অফিসে কিছু বলবে না। অফিস, অফিসের কাজও থাকে, আবার নিজের কাজও থাকে, সব দিন তো হয় না, যখন যেদিন থাকে। অফিসে 5 বছর হয়ে গেছে, আমি যা বলবো আমার বস তাই শুনবে। ওই যে আমার চাকরিটা, ওর বসের চাকরি আমার উপর ডিপেন্ড করবে, ডিপেন্ড করে বর্তমান যা সিচুয়েশন বলে। আর মেলে লিখতে জানে, প্লিজ ডিসকাস। আপনার বসের বর্তমানে কোম্পানি আপনার। মানে বসে, আমার বসের কথা বলছে, ডকুমেন্টে তো নেই, সে তো বড়। দেখাচ্ছি দেখ, এটা হচ্ছে আমি জিএসটি। কিন্তু সত্যি কথা বলে জিএসটি বুঝলাম। উঠতে পড়তে হবে, আর শিখতে হবে বাবা, পয়সা তোমাকে এমনি এমনি কেউ দেবেন, প্রচুর খাটতে হবে, প্রচুর খাটতে হবে। মানে ভালো পয়সা পেতে গেলে হ্যাঁ, ভালো পয়সা পেতে গেলে, তুমি যদি ভাবো ভাই আমার 20,000 টাকা পেলে আমার হয়ে যাবে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আর তুমি যদি ভাবো যে আজকে আমি
20,000 টাকা রোজগার করি, নেক্সট 10 ইয়ারের মধ্যে আমাকে 20 লাখ টাকা পৌঁছাতে হবে। আমি বছরে বলছি না, মান্থলি। মানে 20 লাখ টাকা, 20,000 থেকে 20 লাখ, মানে 20,000 মান্থলি থেকে 20 লাখ মান্থলি যদি তোমাকে যদি যেতে হয়, তোমাকে পুরো অন্য ডিফারেন্ট, মানে বিয়ন্ড, তোমাকে ভাবতে হবে বিয়ন্ড, মানে যা তুমি জানো বা যা তুমি করো তার বাইরে গিয়ে ভাবতে হবে, তবেই গিয়ে তুমি ওই জায়গায় পৌঁছাতে পারবে। আর তার সাথে তুমি অ্যাডিশন তোমার শত্রুতা ধরে নেবে, মানে তোমাকে পিছনে টেনে রাখার লোক প্রচুর আছে। কি হচ্ছে? ভয় লাগে বিরাট। আমি যে বললাম দিক থেকে হ্যাঁ মিথ্যা করে দেখে দেখে ফেলেছি মোবাইলে, হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেছিল না দাদা। কি হচ্ছে লগ ইন, এটা কোম্পানি নামে আছে, কোম্পানির নাম, এটা হচ্ছে কোম্পানির নাম, এটা এখানটা আসবে। দেখছি 1 ফাইল করেছি, 1-এর মধ্যে কি যাবে বললাম, HSN কোড বললাম, এইখানে যাবে B2B, এটা হচ্ছে B2C লার্জ, এখানে যদি এক্সপোর্ট থাকে এক্সপোর্ট, এটা B2C থাকলে আদার্স। HSN কোড ওয়াইজ যাবে, আর যাবে ডকুমেন্ট ইস্যু, কত নম্বর ইস্যু, মানে কত থেকে কত নম্বর ইস্যু ইনভয়েস করেছো, কত থেকে কত ক্রেডিট নোট করেছো, কত থেকে কত কি ক্যান্সেলেশন করেছো, সবকিছু ডিটেলস এখানে যাবে। দেন GSTR 1 ফাইল, এটাতে মনে পোর্টাল। এটা নিয়ে আবার একদিন আলোচনা করব, যেদিন শ্রুতি আসবে, সৌম্যদীপ আজকে এসছে, শ্রুতির জন্য ওয়েট করছি, আর আজকে এটাই আরেকবার রিপিট করতাম। আজকে মোটামুটি যারা সবাই আছে তার জন্য আমি, তোমাদের টিমে কেউ নেই, কোথায় গো তোমাদের টিমে সব কোথায় চলে গেল? হ্যাঁ, আরে পরীক্ষা তো থাকবে রে বাবা, এই মাসে ক্লাস না, এই মাসে আসবেন মাসে শেষ হয়ে যাবে, আবার কি করবো? কেন? আমি তো অ্যাডভান্স এক্সেপ্ট করা যাবে। অ্যাডভান্স এক্সেল তো আলাদা ব্যাপার, অ্যাডভান্স এক্সেল সবাই এরা যদি করে তবে, আমি একার জন্য কি অ্যাডভান্স এক্সেল করতে যাবো ওখান থেকে বসে? বলো, আমার এই ডজন ডিপেন্ড করবে অ্যাডভান্স এক্সেল, এরা কি করবে তার উপরে, সেটা সেটা জানাবে, তারপর না অ্যাডভান্স এক্সেল অবশ্যই করাবো, স্টুডেন্টটা তো হতে হবে, কোথা থেকে হবে? এটা তো দেখতে হবে, ইচ্ছা তো আমার সব সময় আছে, সারা বছর ধরে কোনো কিছু না কিছু লোকে শিখতেই থাকে। আচ্ছা, এটা জানো advanced হচ্ছে। এটা 1, এটা হচ্ছে 3B, ঠিক আছে? 3B মানে কবে ফাইল করতে হবে? প্রত্যেক মাসে 20 তারিখে ফাইল করতে হবে, ঠিক আছে? 3B তে গিয়েই আমার গভর্নমেন্টকে কত টাকা পেমেন্ট করার কথা অ্যাজ মাই লাইবিলিটি, সেটা আমার 3B তে গিয়ে জমা হবে। যদি পাই, মানে ফেরত পাই, তাহলে সেটাও 3B থ্রুই আসবে। যদি পেমেন্ট করতে হয়, সেটাও 3B থ্রুই হবে। বাট 3Bটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যতক্ষণ না তুমি 1 ফাইল করেছো, বাট 3B তুমি ফাইল করলো, ইউ আর দ্য ডিফল্টার। 3Bটা যদি ফাইল করো, তাহলেই তুমি যে লোকের এগেনস্টে তুমি যত লোককে সারা মাসে ইনভয়েস দিয়েছো, তুমি যে 1 ফাইল করেছো, সেই 1-এর ফাইলের রেকর্ড অনুযায়ী তোমার যে লাইবিলিটি হবে, সেই লাইবিলিটিটা তুমি পেমেন্ট করবে বা পেমেন্ট করেছো, সেটা 3B সাবমিট করার পরেই পাবে। মানে তুমি যদি কাউকে সেল ইনভয়েস রেজ করো উইথ জিএসটি দিয়ে, তাহলে সামনের লোকটা ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে তোমার 3B জমা করার পর। কারণ তুমি, 3B হচ্ছে একমাত্র প্রুফ যে তুমি ওকে সেল ইনভয়েস যে দিয়েছো, তার এগেনস্টে ওর কাছ থেকে যে জিএসটি বাবদ যে টাকাটা নিয়েছো, সেটা তুমি জমা করেছো, প্রুফ করা হবে সেটা 3B সাবমিট করার পর। 1 সাবমিট করা মানে রিটার্নটা দিলাম, 1-এ ইনভয়েস দিয়েছি, সার ডকুমেন্টস দিলাম, বাট ট্যাক্সটা জমা হবে 3B। তা 3Bটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। 3B ডিউ ডেট কবে? প্রত্যেক মাসে 20 তারিখ থাকে, কোনো মাসে 21 তারিখ থাকে, 10, 20 বা 11 বা 21 এরকম ডিফারেন্স থাকে। এবার 3Bতে যাই, 3Bতে কি কি আছে দেখি। এখানে পিপিআর অনলাইন আর পিপিআর অফলাইন। পিপিআর অনলাইন মানে কি? তোমার হয়তো 1টা 2টো 3টে 4টে ইনভয়েস আছে, ঠিক আছে,
বা ডিটেলস করলে, আর তোমার হাতে যদি হিউজ কোনো ডেটা থাকে, হিউজ কোনো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, তাহলে সেখানে গিয়ে পিপিআর অফলাইন করলে কি হবে, একটা জেসন ফাইল রেডি হবে, তার মধ্যে একটা এক্সেল ফাইল আসবে, এক্সেল ফাইলে এন্টায়ার ডিটেলস তুমি ফিল আপ করে রেডি করবে, এক্সেল ফাইলটা আপলোড করবে, জিএসটি আর 3B ফাইল হয়ে যাবে। সেটা হচ্ছে পিপিআর অফলাইন। বাট পিপিআর অনলাইন তোমাকে একটা জিনিস অটোমেটিকলি ফিল করতে হবে। এবার দেখ পিপিআর অনলাইন, ভালো করে পড়ো। এখানে কি বলছে, এটা বন্ধ করো। এখানে কি বলছে, বলছে 3.1 ট্যাক্স অন আউটওয়ার্ড অ্যান্ড রিভার্স চার্জেস ইনওয়ার্ড সাপ্লাই, মানে চার্জেসটাকে রিভার্স করে ওটা তো পরে বলবো। অ্যান্ড এর কথা, অ্যান্ড রিভার্স চার্জেস ইনওয়ার্ড সাপ্লাই, ওটা আমি পরে বলছি। ট্যাক্স অন আউটওয়ার্ড মানে কি, মানে ডিমান্ডটা বাইরে যাচ্ছে। মানে কি, আউটওয়ার্ড কখন যায়, মানে সেল হলে তার যে ট্যাক্সটা, তার ডিটেলসটা এখানে আসবে। এখানে দেখো অটোমেটিকলি কিছু ফিগার এসে গেছে। এই ফিগারটা কি করে এসছে, এক্স্যাক্টলি জিএসটি আর 1 যে আমি সাবমিট করেছি, তার যে ইনভয়েসের টোটাল যে ট্যাক্সটার অ্যামাউন্ট, সিজিএসটি এসজিএসটি ইন্টিগ্রেটেড এবং যেটা এসছে, তার ভাগটা এখানে চলে এসছে। স্যার এখানে যদি না আসে, এখানে আসবে। এখানে তোমাকে কিছু করতে হবে না। তুমি যে ক্লিক করো, ওকে করো, দেখো অটোমেটিকলি সবকিছু আছে। তুমি চাইলে চেঞ্জ করতেই পারো, বাট তোমার তাহলে 1 আর 3Bর মধ্যে মিসম্যাচ হয়ে যাবে। তবে এটাতে তুমি যদি কোন রকম এডিট করো, তাহলে জানানো হবে তুমি তাহলে ভুল সাপ্লাই করেছো, ভুল সাবমিট করেছো। এবার 1-এ কি আছে, 3.1 এর ভেতরে আউটওয়ার্ড ট্যাক্সেবল সাপ্লাই, আউটওয়ার্ড ট্যাক্সেবল সাপ্লাই ব্র্যাকেটে আদার দেন জিরো রেট, নীল রেট, এক্সেমটেড, মানে জিরো রেটের ছাড়া, ইন রেটেড ছাড়া আর এক্সেমটেড ছাড়া, যাকে তুমি সিজিএসটি এসজিএসটি দিয়ে লোকাল বা স্টেটের বাইরে সেল করেছো, তার ডিটেলিংটা এখানে চলে এসছে। যে আমি টোটাল ট্যাক্সেবল ভ্যালু এত, আইজিএসটি তে সেল করেছি এত, সিজিএসটি তে এসজিএসটি তে করেছি এত। এর পরেরটা বলছে আউটওয়ার্ড ট্যাক্সেবল সাপ্লাই জিরো রেটেড এত টাকা। জিরো রেটেড এত টাকা কেন এসছে, কোথা থেকে এসছে, আমি যে এক্সপোর্ট সেল করেছি, আমার এলিউটি ছিল ওখানে, তার টোটালিং অ্যামাউন্টটা আমার এখানে আউটওয়ার্ডে এসছে। ক্লিয়ার? এবার হচ্ছে আউটওয়ার্ড সাপ্লাই নীল রেটেড এক্সেমটেড, মানে কোনো প্রোডাক্ট তুমি যদি সেল করে থাকো, সেখানে যদি ট্যাক্স না থাকে মানে এক্সেমটেড থাকে জিএসটি থেকে, তার ডিটেলস যদি থাকে, বা যে প্রোডাক্টটা তুমি বিক্রি করতে চাইছো সেটার মধ্যে কোনো জিএসটি নেই, সেরকম প্রোডাক্ট যদি তুমি কাউকে সেল করো, তাহলে তার কলমে এটা আসবে। এবার বলছে ইনওয়ার্ড সাপ্লাই লায়াবেল টু রিভার্স চার্জ। ইনওয়ার্ড সাপ্লাই লায়াবেল টু রিভার্স চার্জ মানে একদম শুরুতে বলেছিলাম আমি, দরকার বলে খাতাগুলো দেখতে পারো। ইনওয়ার্ড সাপ্লাই ব্র্যাকেটে বলছে লায়াবেল টু রিভার্স চার্জেস, মানে রিভার্স চার্জেস তোমাকে পে করতে হবে। ইনওয়ার্ড সাপ্লাই মানে যে মালটা কিনছো তার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। এই টার্মটাকে কি বলা হয়, আমি একদম বলতে বলেছিলাম। বলছে ইনওয়ার্ড সাপ্লাই, ইনওয়ার্ড সাপ্লাই মানে, আউটওয়ার্ড মানে তোমার সাপ্লাই, তুমি মাল বেচছো, ইনওয়ার্ড সাপ্লাই মানে তুমি মাল কিনছো। প্যাকেটে বলছে লায়াবেল টু রিভার্স চার্জেস। কেন রিভার্স চার্জেস, লায়াবেল টু রিভার্স চার্জেস বলছে, আমি বলেছিলাম আরসিএম এর গল্প, যে সামনের লোকটা যদি আনরেজিস্টার্ড ডিলার হয়, তার এগেনস্টে আমাকে আরসিএম পেমেন্ট করতে হবে, ট্যাক্স পেমেন্ট করতে হবে। এখানে এই গল্পটাই লিখছে। আমি আবার বলছি, জিএসটি কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলো একটু এদিক ওদিক আছে, মানে একটু এদিক ওদিক, মানে তোমাকে ইংলিশটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এই সোজা ভাষা কিছু বলতে পারে না, এ হচ্ছে ম্যাকা সাপের মতো যায়। ইনওয়ার্ড সাপ্লাই লায়াবেল টু রিভার্স চার্জেস, মানে দ্যাট ইজ রিভার্স চার্জেস মেকানিজম, যে আমি সামনের লোকটার কাছ থেকে ইনওয়ার্ড সাপ্লাই কিনলাম, তার এগেনস্টে আমি ট্যাক্স পেমেন্ট করলাম, সেখানে যদি কিছু থেকে থাকে, তাহলে আমার সেটা এখানে আসবে। নন জিএসটি আউটওয়ার্ড সাপ্লাই, নন জিএসটি আউটওয়ার্ড সাপ্লাই মানে, নন জিএসটি, কাকে নন জিএসটি আউটওয়ার্ড সাপ্লাই বলে, পড়ো। সব জিনিস দেখতে হবে বাবা, গুগল করে না, বই পড়ে। নন জিএসটি আউটওয়ার্ড সাপ্লাই,
এখানে উদাহরণ একটা দেওয়া আছে, বলছে কি সাপ্লাই হুইচ ডু নট কাম আন্ডার দ্য স্কোপ অফ দ্য জিএসটি আর টার্ম অ্যাজ নন জিএসটি সাপ্লাই। However, these supply can attract tax other than GST as per the jurisdiction of the state or country. Some example supply include petrol, alcohol, etc. মানে পেট্রোলের উপর কোনো জিএসটি আছে? নেই। অ্যালকোহলের উপরে জিএসটি নেই। কি আছে? কিছু তো আছে। কি আছে বলো তো? না, ভ্যাট তো নেই, এক্সাইজ ডিউটি আছে। ঠিক আছে, তাহলে পেট্রোল আর অ্যালকোহলের ওপর জিএসটি মানে নেই, মানে এটা হয়ে গেল এই ধরনের জিনিস জিনিস হয়ে থাকে তাহলে নন জিএসটি। ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি সার্ভিসে জিএসটি আছে? বাড়ি কোনোদিন দেখেছো ভালো করে সিএসসি বা হ্যাঁ দেখেছো? কি দেখেছো? জিএসটি থাকে 5 টাকা 6 টাকা জিএসটি থাকে? জিএসটি কি একটা মানে কি কি মানে কিছু দুটো পুরো কথা বলবে আমি বলেছি। কিছু থাকে মানে কি ওটা কি 5 টাকা 6 টাকা বোঝো জিএসটি? আচ্ছা তুমি আমাকে বলো, তুমি তো সিএসসি বিল দেখেছো, ঠিক আছে, কোনদিন ক্যালকুলেট করে বাড়িতে দেখেছো যে প্রত্যেক বিলটা যে এলো সেটা ঠিকঠাক এলো কি? কি করে বুঝবে? এরকম তো হতে পারে তুমি তোমার বিল এসছে 1500 টাকা, তুমি হয়তো খরচা করেছো 800 টাকা, তোমার বিল পাঠিয়েছো 500 টাকা। তা কি বলছিলাম, সিএসসি মতো লোক বা ওয়েস্ট বেঙ্গল স্টেটের মতো লোক বিল কি করে ভুল পাঠায়? তোমার কাছে চেক করতে হবে ভুল পাঠা হয়েছে কি ঠিক পাঠিয়েছে। ব্যাংকে গিয়ে তোমার ব্যাংক থেকে একটা ট্যাগ করার মেসেজ এসেছিল, 112 টাকা কেটে নিয়েছে। ঠিক আছে, কেটে নিয়েছে কেটে নিয়েছে, তুই জানতে চাইবে না 112 টাকাটা কেন কাটলো? জানতে চেয়েছো কখন? চেয়েছো? ব্যাংকে গিয়ে জিজ্ঞেসও করেছো? অনলাইনটা খুলে দেখেছো পাসবুকে কি লেখা আছে, কি ডেবিট লিখছে? ব্যাংকের সাথে লেখা হলো এএমসি চার্জেস 115 টাকা কেটে, কেন কাটলো, কি কাটলো? আরে ভাই এই প্রশ্নগুলো যদি তোমার মধ্যে না থাকে, তোমার মধ্যে যদি না জাগরিত তৈরি যদি না জাগাতে পারো, তুমি কাজ করতে পারবে না তো। তোমার বাড়িতে আজকে বিল এসছে 1100 টাকা ইলেকট্রিসিটি, পরের মাসে বিল এসছে 1500 টাকা, 1100 থেকে 1500 টাকা এলো, আবার পরের মাসে গিয়ে দেখলে 400 টাকা। কেন 1100 এলো, কেন 1500 এলো, কেন 400 এলো? সেই ভেরিয়েশনটা দেখেছো? এইটাই তোমার আর আমার মধ্যে পার্থক্য। আমার প্রত্যেক মাসে 30 তারিখ হয়, আমি মিটার বক্সের টর্চ দিয়ে মিটার রিডিংটা দেখে রাখি। হয়ে গেল, এবার বিল আসবে 12 তারিখ বা 10 তারিখে, এবার আমি দেখি ওই যে রিডিংটা যেটা আমার দেখাচ্ছে সেই রিডিংটাই আমার ওখানে ইউনিটে ধরে, ওই রিডিংটা ওখানে দেখাচ্ছে। আগের এই মাসের রিডিং আর পরের মাসের রিডিং মাইনাস করে যে ইউনিটটা বেরোয় সেইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইউনিট আমি ইউজ করেছি ফর দ্যাট মান্থ। এবার দেখতে হবে আমার স্ল্যাবে কি আছে, আমি কোন স্ল্যাবে পড়লাম। 153 বা 150 হয়ে গেলে তার স্ল্যাব হলে তার রেট আলাদা, 150 নিচে হয়ে গেলে তার রেট আলাদা। আমার তো এরকম হতে পারে আমি করলাম 123 ইউনিট ইউজ করলাম, আমার 150 টাকা স্ল্যাবে, 150 ইউনিটের স্ল্যাবে ভাড়া 7 টাকার জায়গায় 9 টাকা করে বিল করে দিল। রেস্টুরেন্টে খেতে গেলে সব বন্ধু বলে খেলে, তারপর বিল দিল, বিলটা নিয়ে পেমেন্ট করে দিয়ে চলে এলে, সালা দেখতেই পাচ্ছ না সালা কি এমন আলো বানিয়ে রেখেছে রেস্টুরেন্টে, মানে বোঝার উপায় নেই বিলের মধ্যে কি লেখা আছে, শুধু খাবারটা ভালো, খাবার জায়গায় একটা বড় লাইট দেওয়া আছে। তোমার দেখালে খেলে হয়তো 2000 টাকা, বিল করে দিল 2500 টাকা। আর মদ ফদ থাকলে তো ঘুমিয়ে তুমি পেমেন্টই করে দিলে, কি আছে কিছু দেখলেই হয়। দেখেছো কোনোদিন যে জব ধরো 4 জন বন্ধু বা বাবা মা ফ্যামিলি সবাই মিলে খেতে গেছো সুস্থ সবল একটা রেস্টুরেন্টে, দেখলে খাবার অর্ডার করলে, খাবার অর্ডার করার পর দেখলে যে বিলটা যে যা খেলে তাই বিলটা অ্যাকচুয়ালি তাই বিল করেছে কিনা, নাকি এক্সট্রা দুটো বিল করেছে, নাকি যা হয়ে 2200 টাকা না 2200 টাকা খাবে বলে দিদির উঠে আরো 50 টাকা টিপ দিয়ে দিল? দেখি অবশ্যই কি দেখো? যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলোই থাকে আর সাথে জিএসটিটা থাকে আর এক্সট্রা জল দিলে না না সেগুলো সব সব দেখা থাকে তাই তো, তুমি দেখেছো চেক করেছো তাই তো? ইলেকট্রিসিটি কোনোদিন বাড়িতে দেখোনি তাই তো? পেট্রোল পাম্পে তেল ভরাও তো কোনোদিন গেছো? না। বাড়িতে কোনোদিন কাজ হয়েছে নিজের বাড়িতে, সিমেন্ট বালি হয়েছে? বহুবার কাজ হয়েছে তাই তো? রাজমিস্ত্রি এসে বললো যে এইটা কিছু একটা করতে হবে, এখানে বললো 2 বস্তা সিমেন্ট 10 বস্তা বালি লাগবে, তুমি কি করবে? 2 বস্তা সিমেন্ট 10 বস্তা বালি এনে দিয়ে দিলে সে কাজ করতে শুরু, কি করে বুঝবে সে ওই কাজটা 2 বস্তা সিমেন্ট 10 বালতি এতে হবে কি? যেগুলো বেশি যায় পরে রিটার্ন চলে যায়, কোথায় রিটার্ন চলে যাবে? দোকানে রিটার্ন চলে যায়। মানে কতটা একটা কাজ করতে গেলে ধরো এই দেয়ালটা প্লাস্টার করা হবে, এই দেয়ালটা প্লাস্টার করা হতে কতটা বালি কতটা সিমেন্ট লাগে, একটা তো পরিমাণ আছে।
এই পরিমাণটা কখনো জানো? রাজমিস্ত্রি বলতে পারবো। আরে তোমাকেও তো জানতে হবে রে বাবা, নাহলে তো ঠকাবেও তো। একটা কড়াইতে 2 কড়াই বালির সাথে 5 কড়াই সিমেন্ট লাগে, না 2 কড়া বালির সাথে 10 কড়া সিমেন্ট লাগে, সেটা তো বুঝতে হবে। যদি ঢালাই হয় তাহলে কত স্টোন চিপ লাগবে ওর মধ্যে, 80 টাকা স্টোন চিপ লাগবে না 40 টাকা স্টোন চিপ লাগবে, ক বস্তা লাগবে, তার লেবার চার্জ কত, তার ভেরিয়েশন কি আছে, তাহলে ওই দেয়ালটা স্কোয়ার ফিট কত আছে, তাহলে এই দেয়ালটা করতে কতটা সিমেন্ট লাগবে, কতটা বালি লাগবে। না বাবা, টাকা আসবে, গড় দেবে টাকা গৌড় হিসেবে। বাবা তুলছি, আমি খরচা করেছি না দাদু। আজকে স্যার মিস্ত্রি বললো 2 বস্তা সিমেন্ট লাগবে, কালকে বলবে আরো 4 বস্তা লাগবে, পরশু দিন বলে আরো 6 বস্তা। সে দেখো দিনের শেষে ব্যাগের মধ্যে হাফ বস্তা করে সিমেন্ট নিয়ে বাড়ি চলে যাচ্ছে, নিজে বাড়ি শুরু করছে। নিজের বাড়ি তৈরি করছে। আরে এটা ঘটনা, প্র্যাকটিক্যাল জিনিস, তুমি জানো না, এগুলো প্র্যাকটিক্যাল হয়ে থাকে। তো নন জিএসটি আউটওয়ার্ড সাপ্লাইটা বোঝা গেল। এইটা করে আমার এখানে কনফার্ম করতে হবে, যদি কনফার্ম করে দিলাম তো আমার এখানে ঠিক আছে। এবার বলছে সাপ্লাই নোটিফাইড আন্ডার সেকশন 9 সাবসেকশন 5 অর জিএসটি অ্যাক্ট 2095। এবার এটা পড়ো। কি বলেছে? সাপ্লাই নোটিফাইড আন্ডার সেকশন 9 সাবসেকশন 5 জিএসটি অ্যাক্ট 2017। কি বলছে? স্যার আমি যে 19 জানি না, আমি কিছু একটা ফাইল করতে পারি। কি বলছে? অ্যাজ পার সেকশন 9 সাবসেকশন 5 ইলেকট্রনিক কমার্স অপারেটর is required to pay tax on supply of service such as passenger transport service, accommodation service, housekeeping service, and restaurant service if service are supplied through ইকো। মানে এই ধরনের যদি সাপ্লাই কেউ করে থাকে এবং থ্রু ইকো করে থাকে, তাহলে ওই সেকশনে গিয়ে, মানে এইখানে গিয়ে তাকে জিএসটি পে করতে হবে। তার মানে ইকো মানে ইলেকট্রনিক কমার্স অপারেটর ইজ রিকোয়ার্ড টু পে ট্যাক্স। মানে মানে যে যে সার্ভিসগুলো প্রোভাইড করবে ইলেকট্রনিক কমার্স অপারেটর থ্রু, তাকে পে ট্যাক্স করতে, মানে পে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। এবার ইলেকট্রনিক কমার্স অপারেটর মানে, ইলেকট্রনিক কমার্স অপারেটর মানে হুম, কমার্স অপারেটর মানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যেতে। তাই এটা বুঝলে তো, যে ইলেকট্রনিক কমার্স অপারেটর থ্রু যদি কোনো সাপ্লাই করা হয়, যেমন প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট সার্ভিস, মানে প্যাসেঞ্জার যাবে তার ট্রান্সপোর্টে, অ্যাকোমোডেশন হোটেলে থাকা, হাউসকিপিং সার্ভিস ঘরদোর করে, এবং রেস্টুরেন্ট সার্ভিস, যদি ইকো থ্রু করা হয় তাহলে ওই সেকশনে যাবে। এবার প্রশ্ন হচ্ছে ইকোটা কি জিনিস? বলছে সেকশন 2 সাবসেকশন 45 জিএসটি অ্যাক্টে বলছে এনি পার্সন হু ওনস অ্যান্ড অপারেটস অর ম্যানেজ ডিজিটাল অর ইলেকট্রনিক ফেসিলিটি অর প্ল্যাটফর্ম ফর ইলেকট্রনিক কমার্স। মানে সেকশন 245 সাবসেকশন 45 জিএসটি অ্যাক্ট 2017 এ বলছে এনি পার্সন হু ওনস অ্যান্ড অপারেট, মানে কোনো একজন পার্টিকুলার লোক যদি, সে যদি কোন রকম ডিজিটালি কোন রকম ইলেকট্রনিক ফেসিলিটি থ্রু যদি এই সার্ভিসগুলো প্রোভাইড করে, দেখবে কিরকম, কাকে বলে বলো তো, মানে এই জিনিসটা ইলেকট্রনিক, দেখবে ট্রেনের টিকিটটা খুব একটা বোঝা যায় না, ফ্লাইটের টিকিটের ক্ষেত্রে, ফ্লাইটের অ্যাকোমোডেশনের ক্ষেত্রে, বা হোটেল বুকিং এর ক্ষেত্রে অনেকগুলো পোর্টাল আছে আমাদের, মেক মাই ট্রিপ, ইয়াত্রা, আরো অনেকগুলো ধরনের আছে, ট্রাভেল এক্সপি, এই ধরনের কোম্পানি,
এরা কিন্তু এই ইকোর কাজটা করে তোমার হয়ে। ওরা একটা হোটেল খুঁজে তোমাকে দেয়, তুমি ওদের থ্রু বুক করো, তুমি গিয়ে হোটেলটা পেয়ে যাও। তুমি ওদের থ্রু কার পেয়ে যাও, তুমি ওদের থ্রু সার্ভ হোটেল পেয়ে যাও। এই ধরনের কাস্টমারকে, তাহলে এই ধরনের কাস্টমার মানে এই ধরনের এজেন্ট বা এই ধরনের কোম্পানিগুলো, তুমি যখন একটা ফ্লাইটের টিকিট কিনছো কাটছো ওদের থ্রু, অনলাইন থ্রু, তাহলে ইলেকট্রনিক কমার্স হলো তো। তাহলে ওরা ইলেকট্রনিক মানে অনলাইন কাটছো, কমার্স মানে তোমার সাথে একটা বিজনেস ট্রানজাকশন করছে, তোমার কাছ থেকে তোমার ফ্লাইটের ওপর যে বিলটা, তোমাকে যে ফ্লাইটের টাকাটা মানে টিকিটটা দিচ্ছে, যে মূল্য তোমার কাছ থেকে নিচ্ছে, তার মধ্যে যে জিএসটিটা আছে, সেই জিএসটিটা ওরা পে করবে। কোথায় পে করবে? সেকশন 9 সাবসেকশন 5। তাহলে এই ধরনের যদি বিজনেস থাকে তাহলে সেটা এখানে আমার পে করবে। না জানলে ভুল। এবার 3.2, ইন্টারস্টেট সাপ্লাই। ইন্টারস্টেট সাপ্লাই মানে অন্য স্টেটের মধ্যে যদি আমি করে থাকি তাহলে সেটা আমার এখানে আসবে, অটোমেটিকলি আসবে। জিএসটি ছিল ওটা, মানে টিএস ওটা হচ্ছে টিএস মানে এইখানে একটা জিনিস বলেছে, এটা ফুল ফর্ম। ইউএসডিও পাবে। না, জিএসটি মানে হচ্ছে যে আমার একটা কোম্পানি ছিল, সেখানে আমরা মার্জ করলাম, অ্যামালগেশন করলাম, দুটো কোম্পানিকে একসাথে মার্জ করে দিলাম। এই যে ধরনের যদি কোম্পানি থেকে থাকে বা কোম্পানিটা বন্ধ হয়ে গেল, সেই ধরনের কোম্পানির ক্ষেত্রে ওই টিজিএসটিটাকে বলা হচ্ছে, সেইগুলোকে ওরা টিজিএসটি অ্যাক্টের মধ্যে ফেলছে। একটা কোম্পানি আছে, দুটো কোম্পানিকে একটা একটা কোম্পানি মার্জ হয়ে গেল, অ্যামালগেট করলাম, সেই ক্ষেত্রে ওরা টিজিএসটি অ্যাক্ট বলছে ওটা। আচ্ছা, এটা হয়ে গেল ইন্টারস্টেট। এবার এলিজেবল এআইটিসি, এইটা একটা বিরাট ফ্যাক্টর। এটা কখন আপলোড হবে? এই জায়গায় ফিগার আসবে, কখন আসবে? এই জায়গায় ফিগার আসবে কখন আসবে? 11 তারিখের পরে ফিগার আসবে, ঠিক আছে? যদি 11 তারিখের পরে, কারণ 11 তারিখের পরে ফিগার আসবে কেন? তুমিও যারা কাছ থেকে মাল কিনেছো তারা ওই 11 তারিখের মধ্যে সেল রিটার্ন লাগাবে, তাহলে সেল রিটার্ন লাগালো মানে তোমার পারচেস ও সেল, তার মানে তোমার ইনপুট আসবে, তাহলে এইখানে অটোমেটিকলি এইখানে এলিজেবল আইটিসি তে চলে আসবে। 3B তে তোমাকে সাচাজ কিছু করতে হবে না, তুমি শুধু তোমার ডেটার সাথে মিলিয়ে দেখবে যে আমার 3B যা বলছে আমার ডেটাও তাই বলছে কিনা। এবার সাপোজ মনে করলো, ভালো করে বোঝো, এবার এখানে দেখা গেল স্যার এলিজেবল আইটিসি তে আমার এখানে আসছে যে ফিগারটা, এখানে অটোমেটিকলি মানে পপ আপ হয়ে যে ফিগারটা আসছে তাতে দেখা গেল আমি যা মাল কিনেছি তার থেকে কম আসছে বা বেশি আসছে। তাহলে তার অ্যানালিসিসটা কোথা থেকে পাবো? এমন তো হতে পারে আমি সারা মাসে 2 লাখ টাকার মাল কিনলাম, আমাকে দেখাচ্ছে এখানে 1,75,000 টাকা, তাহলে বাকি 25,000 টাকা কোথায় গেল? বাট এরকমও হলো আমি সারা মাসে মাল কিনলাম 2 লাখ টাকা, আমার এখানে ইনপুট ট্যাক্স দেখাচ্ছে 5 কোটি টাকা। তাহলে তুমি কি চোখ কান বন্ধ করে যা দেখাচ্ছে নে রে বাবা, 5 কোটি টাকা ইনপুট মেরে দে, তাহলে তো আমার ব্যালেন্স অনেক টাকা হলো, পরের মাস থেকে ট্যাক্স হবে। যেই মুহূর্তে তুমি ওই ফাইলটা করবে সাথে সাথে তোমার কাছে চিঠি পাঠাবে। এইটা এখানে যাই তোমার ডেটা দেখাক না কেন, সেটা কারেক্ট করার জন্য এখানে প্রথমে একটু বলে নি, এখানে আসবে এই অল আদার আইটিসি কলমে তোমার ডেটা আসবে, মানে যাদের কাছ থেকে মাল কিনছো তাদের কাছ থেকে ফিলটা হয়ে এই জায়গাটা ফিল আপ। এবার সেই এখানে যে কম আসছে না বেশি আসছে সেটা ঠিক করার জন্য কোথায় যাবে, সেটা দেখার জন্য কোথায় যাবে? সেইটা দেখার জন্য যেতে হবে, একটা স্টেপ ব্যাক করতে হবে। ব্যাক করে ব্যাক করে,
জিএসটি আর 2B-তে আসতে, জিএসটি আর 2B-তে এসে এখানে খুলতে হবে। ভালো করে দেখো, জিএসটি আর 2B-তে মানে যাদের কাছ থেকে তুমি মাল, এখন সাইডের প্রবলেম চলছে, জিএসটি আর 2B-তে এই যে তোমার কম বা বেশি কাদের কাছ থেকে তুমি মাল কিনেছো তারা সবাই দিয়েছে কিনা, বা তুমি যেগুলো মাল কিনোনি সেরকম কোনো কিছু এসছে কিনা, সেটা তুমি 2B-তে গেলে পাবে। এই 2B-তে গেলে দেখছি কি লিখছে, এরর, জিএসটি 2B could not be generated by the system, kindly compute your জিএসটি 2B manually by clicking compute available data dashboard। কেন দেখাচ্ছে না বলো তো? আজকে ক তারিখ? 13 তারিখ। এইটা আস্তে আস্তে এইখানে আপডেট হতে হতে মোটামুটি ওরা 11 তারিখের মধ্যে ফাইল করে, এটা আসতে 4-5 দিন টাইম লাগে। এইটা 16 তারিখের মধ্যে এখানে আপডেট হয়ে যাবে। এই 16 তারিখে যখন তুমি এখানে খুলবে, তখন যারা যারা তুমি যাদের কাছ থেকে মাল কিনেছো তারা তারা তাদের ডেটা এখানে তোমাকে দেখাবে। যদি তোমার কম বা বেশি যাই হোক না কেন, তুমি এখান থেকে এক্সেল ডাউনলোড করে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এদের থেকে এই মাল কিনেছি, এদের থেকে কিনিনি বা এটা করেছি। এবার এই ডেটা অনুযায়ী ও কিন্তু ইনপুটে টেনে নেবে, এলিজেবল আইটিসি তে টেনে নেবে। স্যার ডিসেম্বরটা কিন্তু জানুয়ারি করে দিন। দাঁড়াও, ডিসেম্বর আমি দেখাচ্ছি তোমাকে, এইখানে দেখাচ্ছি। সার্ভারও ঠিক থাকতে পারে। মোট কথা 16 তারিখের মধ্যে আপডেট হয়ে যায়। সার্ভারের প্রবলেম আছে, যাই হোক। সকালেই ডাউনলোড করেছি। তো তাহলে এলিজেবল আইটিসিটা এখানে, সরি, এলিজেবল আইটিসিটা আমাকে দেখতে গেলে আমাকে 2B-টা দেখতে হবে। দেখার পরে আমি এখানে অ্যাকচুয়াল এডিশন অল্টারেশন কারেকশন করব। এইটা কারেক্ট করার পর আমার আসবে ট্যাক্সের পোর্শন। এখানে কি বলছে, এক্সেম্পটেড নিল ইনওয়ার্ড সাপ্লাই, এক্সেম্পটেড নিলেটেড। এখানে যখন এলিজেবল আইটিসিটা আসছে মানে লোকাল থেকে মাল কেনো বা বাইরে থেকে মানে স্টেটের মধ্যে বা স্টেটের বাইরে থেকে মাল কেনো, সেটা যেরকম আইটিসিটা আসবে, এখানে এক্সেম্পটেড নীল অ্যান্ড নন আইজিএসটি সাপ্লাই যদি কিছু থাকে তাহলে সেটাও এখানে ইন্টারেস্টেড এখানে আসবে। এইটাতে কি বলেছে, ইন্টারেস্ট অন লেট ফাইন প্রিভিয়াস ট্যাক্স পিরিয়ড, মানে আগের ট্যাক্স পিরিয়ডে তুমি যদি মানে ডিলে পেমেন্ট করো, মানে 20 তারিখের জায়গায় যদি 21 তারিখ ফাইল করো বা 10 তারিখের জায়গায় যদি 12 তারিখ ফেল করো, তাহলে তার উপর যে লেট ফাইন ইন্টারেস্ট আসবে সেটা এখানে অটোমেটিকলি আসবে। আসার পরে এখানে প্রসিড টু পেমেন্ট করতে হবে। জিএসটি টুটা কি জন্য করি? কোনটা বলো তো? জিএসটি তো automatic। জিএসটি 2 তো তোমাকে অটোমেটিক, সামনের লোক জিএসটি 2 দেখে তুমি ইনপুট ট্যাক্স ক্রেডিট তুমি কতটা পাচ্ছ সেটা ডিটেলস দেখতে হবে। জিএসটি অন করলে আমার automatic হয় যায়। এবার প্রসিড টু পেমেন্ট করলে, যেই তুমি প্রসিড টু পেমেন্ট করবে, তোমার যা লাইবিলিটি আর তোমার যদি ইনপুট ট্যাক্স কম থাকে তাহলে সেটা অ্যাডজাস্ট করে অটোমেটিকলি এখানে একটা চালান জেনারেট হয়ে যাবে, তোমাকে পেমেন্ট করতে হবে। আর যদি উল্টোটা হয় যে এখানে তোমার যা লাইবিলিটি তার থেকে বেশি যদি এখানে থাকে, তাহলে তোমাকে চালান পেমেন্ট করতে বলবে না, এটা সেট আপ করে ফাইল করে দিলেই হয়ে যাবে। যেই ফাইল করে দেবে অটোমেটিকলি, সাপোজ মনে করো আমি কথার কথা বলছি, এখানে তোমার 96,000 টাকা আছে, রাইট? আর এখানে তোমার ইনপুট ট্যাক্স, আমি একটা জিনিস বলছি, ধরো এখানে 96,000 টাকা আছে আর এলিজেবল আইটিসি মনে করো 1,10,000 টাকা আছে, তোমার কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। উল্টে তাহলে কত টাকা পাবে? 8,000 টাকা তোমার ক্রেডিটে চলে যাবে। কোথায় যাবে? ওই সামারিতে যাবে। কোন সামারি? ইলেকট্রনিক ক্রেডিট লেজারে গিয়ে তোমার 10,000 টাকা ওখানে পড়ে থাকবে, যেটা তুমি নেক্সট মাসের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। আর যদি উল্টোটা হয়, যদি এখানে 96,000 হয়ে এখানে যদি 90,000 থাকে, তাহলে তোমাকে 6,000 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে 6,000 টাকার জন্য তোমাকে এখানে চালান জেনারেট করে 6,000 টাকা যেহেতু তুমি পেমেন্ট করবে, তোমার লাইবিলিটিতে 6,000 থাকাবে, ক্যাশ লেজারে 6,000 থাকাবে। যে এটা সাবমিট করবে লাইবিলিটি থেকেও 6,000 সরে যাবে, ক্যাশ লেজার থেকেও 6,000 সরে যাবে, পুরো লেজারটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? এটা প্রসিড টু পেমেন্ট করলে এখানে সাবমিট হয়। এইটুকু বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে? 3B-তে কিন্তু কোনো কিছু খুব একটা বেশি কিছু করার নেই, বাট এটা করার আছে। তোমাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট ট্যালিটা এই জন্য দরকার, যদি তুমি একটা দুটো ইনভয়েস হয় সেটা তুমি এক্সেল করে মেনটেন করো, কিন্তু তোমার যদি হিউজ ইনপুট হয়
মানে প্রচুর লোকের কাছ থেকে মাল কিনে, তুমি কি করে বুঝবে কোন লোকটা দিয়েছে কোন লোকটা দেয়নি? সেই জন্য তোমাকে ট্যালি ডেটাটা বার করতে হবে। এই ট্যালি ডেটাটা থেকে তুমি 3B ক্যালকুলেশনটা পাবে। এবার ট্যালিতে আসি। এটা বন্ধ করি, এটা বন্ধ করি। এটা আমি লগ আউট করলাম। এবার আমি ট্যালিতে আসছি। কেন ট্যালি থেকে জিএসটিটা আসে, মানে ট্যালির পার্টটা থেকে কেন জিএসটিটা আসে? ঠিক আছে, স্ট্যাটিউটারি রিপোর্ট, জিএসটি রিপোর্ট, থ্রিবিতে যাই। দেখো থ্রিবিতে গেলে দেখো প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে। 3.1 ইন্টারস্টেট, ওখানে ছিল এলিজেবল আইটিসি, এখানে লেখা আছে এলিজিবল ইনপুট ট্যাক্স ক্রেডিট, মানে শর্টে লেখা ছিল ওখানে, এখানে পুরো ভাগ করা আছে। তবে তুমি যে এন্ট্রিটা নিচ্ছ, তোমার যে এন্ট্রি বুকসে হবে, সেই এন্ট্রি অটোমেটিকলি তোমার এখানে চলে আসবে এই রিপোর্টে। আর এই রিপোর্টের সাথে ট্যালি, সরি, পোর্টালের রিপোর্ট তোমার ম্যাচ করবে। তাহলে এখান থেকে তুমি সিওর হয়ে গেলে যে আমার কোনগুলো ইনপুট ট্যাক্স অ্যাকচুয়ালি এসছে আর কোনগুলো বাইরে থেকে এসছে। ওখানে এক্সেলটা ডাউনলোড করে তুমি দেখতে পারো যে কোন কোন পার্টি দিয়েছে, কিন্তু তোমার পক্ষে একটা দুটো পার্টি হলে মনে রাখা সম্ভব, কিন্তু তোমার পক্ষে যদি 100টা ক্রেডিটার থাকে, তার যদি তুমি তাকে মাল পেমেন্ট করো, তার যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট, তুমি বুঝবে কি করে? এবার স্যার এখানে তো স্যার সামারি বলেনি, এখানে এক্সেমটেড সব আছে, লেট ফাইন ইন্টারেস্ট 6.5 ওখানে যেরকম আছে এখানেও সেরকম সাজানো আছে। এবার স্যার আপনি আমাকে একটা কথা বলুন, এখানে আমি যে অল আদার ইনপুট ট্যাক্স ক্রেডিটে পাবো, আমি কি করে বুঝবো? এখানে আমি এখানে এখানে তো স্যার টোটাল সামারি আসবে, অল আদার ইনপুট ট্যাক্সে গিয়ে এখানে টোটাল ট্যাক্সেবল আসবে, টোটাল এখানে আসবে, সিজিএসটি এসজিএসটি আসবে, দিয়ে আমার ওখানেও ওখানে যা আসবে। কিন্তু আমি বুঝবো কি করে যে এই যে টোটাল ট্যাক্সেবল ভ্যালুটা এলো, জিএসটিটা এলো, আইজিএসটিটা এলো, কোন কোন পার্টির গুলো আসবে? কারণ আমার তো এক্সেলে ওখানে ইনপুট পুরো ডিটেলস আসবে, আমি এই ইনপুটটা দেখবো কি করে? দেখার উপায় একটাই, এই যে অল আদার আইটিসি তে যাবে, এখানে এন্টার করলে এখানে পুরো চারটা খুলে যাবে। কোন চারটা? তুমি সারা মাস ধরে যা পারচেস করেছো তার যে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে এসো, তাহলে এই চার্ট আর ওই দিকের এক্সেল তোমার ম্যাচ করাতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার ওপরে এসো, আউটওয়ার্ড সাপ্লাই, আউটওয়ার্ড ট্যাক্সের সাপ্লাই, এখানেও সামারি আসবে, এখানেও তোমার সামারি আসবে, এখানেও প্রত্যেকটা সামারি আসবে। স্যার এই যে প্রত্যেকটা সামারি আসবে, স্যার সামারি যে আসবে, তাহলে আমি তো ওখানে 10টা ইনভয়েস লোড করেছি, তার সামারি একবারে এলো। তাহলে সেই 10টা ইনভয়েস, যে 10টা ইনভয়েস আমি ওখানে করেছি, মানে ওয়ানে সাবমিট করেছি, সেই 10টা ইনভয়েসের ডিটেলস কি 3B তে দেখতে পাবো? হ্যাঁ, তোমার ট্যালি, তোমার পোর্টালে ওরা সামারি করেছে, বিকজ তুমি যে পোর্টালের ডেটাটা ওয়ানে সাবমিট করেছো সেই ডেটাটাই ওরা পপ আপ করে 3B তে শো করে দিচ্ছে অ্যাজ সামারি। বাট তুমি ওয়ানে যদি 10টা ইনভয়েস করে থাকো, তাহলে তোমার 3B তেও সেই 10টা ইনভয়েস শো করবে। কোথায় শো করবে? প্রত্যেকটা আলাদা আলাদা হেডে সেভ করবে। যদি তোমার ট্যাক্সেবল সাপ্লাই আদার দেন জিরো রেটেড নীল রেটেড থেকে থাকে, এখানটাকে এন্টার করবে, এই পুরো ডিটেলস বেরিয়ে যাবে। তোমার যদি এক্সপোর্ট ইনভয়েস থাকে, তুমি জিরো রেটে যাবে, পুরো এক্সপোর্ট ইনভয়েসে তোমার যে এন্ট্রি সারা মাসে করবে, সেই এন্ট্রি যদি প্রপারলি থাকে, তাহলে তোমার ট্যালি এবং তোমার পোর্টাল ওকে, দেন ইউ হ্যাভ টু সাবমিট রিটার্ন। বাট এই রিটার্নটা সাবমিট করার আগে তাহলে তোমাকে ট্যালিতে কি করতে হবে বলো তো? এখানে একটা ফার্স্ট সবচেয়ে ভাইটাল জিনিস আছে, দেখায় এই ছবি, সবচেয়ে ভাইটাল জিনিস হচ্ছে প্রথম যখন 3B করবো, নট অনলি 3B, 1ও যখন করবো, ট্যালি থেকে যখন 1 এবং 3B দুটোই যখন আগে নেক্সট ক্লাসে আমি দেখাবো 1 আর 3B রিপোর্টে কি ডিফারেন্স আসছে। 1 আর 3B যখনই পরে মানে করবো, মানে যখন খুলবো, সব এন্ট্রি হয়ে যাওয়ার পর খুলবো, ফার্স্ট আমাকে যে জিনিসটা করতে হবে, এইখানে দেখা আছে দেখো একটা জিনিস, আনসার্টেন ট্রানজাকশন কারেকশন নিডেড। সারা মাসে অনেক কিছু ট্রানজাকশন আমরা করে থাকি, ট্যালিতে এন্ট্রি মেরে থাকি, যেগুলো জিএসটির মধ্যে রিফ্লেক্ট করে না, বা করে, বা ভুলভাল হয়ে থাকে, সেইগুলোকে আগে আমাকে ফার্স্ট ঠিক করে নিতে হবে।
এই জায়গাটা আমার সবসময় অলওয়েজ জিরো থাকে। ওপরে টোটাল 49 আছে, নট রিলেভেন্ট দিস রিটার্ন, এ যা থাকুক না কেন, যদি নট, দেখো এখানে কি বলছে 49 আছে তো টোটাল ভাউচার, এখানে বলছে ইনক্লুডেড ইন রিটার্ন জিরো, যা আছে সেগুলো একটাও রিটার্নে শো করছে না। নট রিলেভেন্ট ইন দিস রিটার্ন মানে এই রিটার্নের সাথে কোনো রিলেভেন্ট নেই 17টা এন্ট্রি। আর পরেরটা কি বলছে, আনসার্টেন ট্রানজাকশন কারেকশন নিডেড, এই আনসার্টেন কারেকশনটা তোমাকে ঠিক করতে হবে। তার মানে তোমাকে এই দুটো জায়গা ঠিক করে এই পুরো 49টা এখানে আসতে হবে। যখনই তোমার 49 ওখানে পুরোপুরি চলে আসবে তখনই তোমার এই জিনিসটা তৈরি হয়ে যাবে। এবার দেখ আনসার্টেন রিটার্নে তার ভাগ আছে ইনভেন্টরি ভাউচার, অর্ডার ভাউচার, আদার ট্রানজাকশন। স্যার অর্ডার ভাউচার তো জিএসটি তে এফেক্ট আসবে না, ঠিক আছে আসবে না। ইনভেন্টরি ভাউচার এটাও তো স্যার জিএসটি তে এফেক্ট নয়, ঠিক আছে আসবে না। আদার ট্রানজাকশন, ট্রানজাকশনটা তো অ্যাকাউন্টিং ভাউচার, তার সাথে তো জিএসটি এফেক্ট আছে, সেখানে 6টা পড়ে আছে। কি পড়ে আছে? জার্নাল। আমি কি জার্নাল দিয়ে কোনো ইনভয়েস করেছি? আউটপুট জিএসটি সিজিএসটি করেছি জার্নাল দিয়ে, তাহলে এটাকে আমাকে আগে ঠিক করতে হবে। এটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আছে, এটার আমার কোনো দরকার নেই। পেমেন্ট ভাউচার, পেমেন্ট ভাউচারে জিএসটি পেবেল আছে, পেমেন্ট করার সময় জিএসটি করেছি, তার মানে এখানে আমার কোনো এফেক্ট নেই। আমাকে দেখতে হবে আমার পারচেস আর সেল, হিরিবিতে পারচেস আর সেল দুটোই আছে, আর জিএসটি আর ওয়ানে শুধু সেল আছে। সেল আর পারচেসের এন্ট্রিতে কোন জিনিসগুলো আমার জিএসটি থাকাকালীনও আমার বেরিয়ে গেছে এবং ওই পেন্ডিং লিস্টে ওখানে পড়ে আছে, সেইগুলোকে আমাকে কারেকশন করতে হবে। সেই কারেকশন করার জন্য আমাকে কি করতে হবে, এক একটা ট্রানজাকশন আমাকে ধরতে হবে। এইখানে কারেকশন নিডেড বলছে, কি কারেকশন নিডেড বলছে, ট্রানজাকশন উইথ ইনকমপ্লিট মিসম্যাচ ইনফরমেশন 32টা, তার ভাগ কোনটা 6টা, 26টা আর 6টা। 26টাতে কি বলছে, 26টা ট্রানজাকশনের যে জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার আছে ইজ নট স্পেসিফাইড ইন দ্য ট্রানজাকশন, মানে আমি যতগুলো ট্রানজাকশন করেছি 26টার মধ্যে একটা তো জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার দেয়া নেই, তার জন্য ওটা আমার পেন্ডিং দেয়। তার মানে আমি যখন সেল করব আর আমি যখন পারচেস করব আমার পার্টির কাছে জিএসটি রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি না থাকে তাহলে সেখানে আমি লেজারটা যখন তৈরি করব আনরেজিস্টার্ড বলে সিলেক্ট করব। যদি আমি না করে থাকি, নট অ্যাপ্লিকেবল করে থাকি, তাহলে আমার এখানে পেন্ডিং লিস্টে চলে আসবে। ক্লিয়ার? এবার জিএসটি রেজিস্ট্রেশন ডিটেল অফ দ্য কোম্পানি আর ভ্যালিড অর নট স্পেসিফাইড, মানে এখানে যে কোম্পানি বলেছে সেখানে ভ্যালিড নয়, রেজিস্ট্রেশনটা ভ্যালিডও নয় এবং বা নট স্পেসিফাইড, এন্টার করো। ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন, এই যে প্যান নাম্বারটা এখানে ধরো জিএসটি নাম্বারটা বসিয়েছে, এটা ট্যালি ইআরপি 9 হলে ওকে করে বেরিয়ে যেত, বা ট্যালি প্রাইমে হবে না। যে কোম্পানি তুমি নাম বসাচ্ছ সেই কোম্পানির এক্সাক্ট জিএসটি নাম্বারটা অরিজিনাল বসাতে হবে ইন ট্যালি প্রাইম, দেন ইউ হ্যাভ টু রিমুভ ফ্রম দিস, নাহলে ওখানে ওরা পেন্ডিংই শো করবে। ট্যালি ইআরপি 9-এ যে কোনো একটা জিএসটি নাম্বার বসিয়ে দিতাম, হয়ে গেল। কিন্তু ট্যালি প্রাইমে আমাকে যে কোম্পানিটা তৈরি করছি তার যদি জিএসটি নাম্বার থেকে থাকে, তাহলে আমি যদি তাকে জিএসটি দিয়ে সেল করি তার অরিজিনাল জিএসটি নাম্বারটাই বসাতে হবে, আদারওয়াইজ ট্যালি এখান থেকে ভ্যালিড নেবে। ক্লিয়ার? এইভাবে আমাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক করতে হবে। এখানে 26টা ট্রানজাকশন কি আছে, এই দেখো, ক্যাশ ট্রানজাকশন, কিচ্ছু করার নেই, ক্যাশের সাথে তোমার কোনো জিএসটি নেই। মা তারা এন্টারপ্রাইজে ক্রেডিট নোট আছে, যদি সেখানে মা তারা এন্টারপ্রাইজে দেখো জিএসটি নাম্বার আছে, তাহলে এটাকে ঠিক করতে হবে। প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখানেও ঠিক করতে হবে। জেকে ব্যাক সেন্টার জিএসটি আছে, এগুলো ক্যাশ ট্রানজাকশনে কোনো জিএসটি নেই। এই যেখানে যেখানে জিএসটি, যেগুলো এই যে সমস্ত কোম্পানিগুলো আছে 2-1টা ক্যাশ ট্রানজাকশন আছে, সেগুলোকে বাদ দিয়ে আমাকে বাকিগুলো সব কারেকশন করতে হবে। এই কারেকশনটা আমি যদি করতে পারি, তারপরে যদি আমি রিপোর্টটাকে দান করাতে পারি, তাহলে এই রিপোর্ট আর আমার ট্যালির মানে পোর্টালের রিপোর্ট ম্যাচ হবে। তাহলে এভরি মান্থ আমাকে রিটার্ন লাগানোর আগে আমার ট্যালি বুকসটা 3B এবং 1 আমাকে দেখতে হবে যে আমি যা এন্ট্রি করেছি সেগুলো প্রপারলি করেছি কিনা। যদি প্রপার করে থাকি তাহলে আমার কোনো খাটুনি নেই, তাহলে আমি যা করছি আমার ওই রেটেই ওখানে আপলোড হবে, তাহলে আমার প্রত্যেক মাসের ডেটা একদম সেম থাকবে পোর্টাল এবং ট্যালি, যে কোনো সময় অডিট হোক আমার কোনো প্রবলেম নেই। তোমাকে মান্থ টু মান্থ এই জায়গাগুলো কারেকশন, সারা মাসে সবাই এন্ট্রি করবে, বাট ইউ আর দ্য অথরিটি টু চেক
and verify end of the month the all transaction are correct or not correct. After that you have to go for GST return preparation. আর এই জায়গাটা তোমাকে ঠিক করতে হবে। এবার এই জায়গাটা কি করে ঠিক করব, এতদিন ট্যালিতে এন্ট্রি মেরেছি, কি করেছি, সব করেছি, এই জায়গাটা কি করে ঠিক করব, এই জায়গাটা ঠিক করার জন্য আমাকে একটা ক্লাসে আমাকে দেখতে হবে যে আমি ট্যালিতে এই জায়গাটাকে ঠিক করব কি করে। সেম থিং জিএসটি আর ওয়ানেও তাই। তুমি ওয়ানে যাও, এখানে 43টা ট্রানজাকশন, 6টা আনট্রানজাকশন পড়ে আছে। 43টা ট্রানজাকশনের মধ্যে সব ট্রানজাকশন আমার আসার কথা নয়, আর আমার এখানে ডিটেলস আসবে এই যে B2B B2C, একটাও কিন্তু এখানে ট্রানজাকশন নেই। দেখো এতগুলো ট্রানজাকশন করা আছে, একটাও ডিটেলস এখানে নিচে নেই। এই প্রত্যেকটা ইনভয়েসের ডিটেলস কোনটা কি, কার B2B, কার B2C, কার এক্সপোর্ট, কার ডেবিট নোট, ক্রেডিট নোট, কি বৃত্তান্ত, সব এখানে আসবে। বেসড অন দ্যাট মানে রিপোর্ট ইউ হ্যাভ টু সাবমিট রিটার্ন। তাহলে তোমাকে ম্যানুয়ালি মেনটেন করার দরকার নেই। আমাকে ট্যালি দিয়েছে কেন, আমাকে ট্যালি দিয়েছে আমি সারা বছরে দুনিয়ার এন্ট্রি রাখবো, প্রপারলি মেনটেন করবো, রেকর্ড রাখবো, তার থেকে আমি 1 পাই। এবার এই জায়গাটা আমাকে, তাহলে আমি 1টা বললাম, 3Bটা বললাম পোর্টালে গিয়ে, এবার এই জায়গাটা আমাকে ঠিক করে ওই পোর্টালের জায়গায় আসতে হবে। এবার কি করে এটা ঠিক করবো নেক্সট ক্লাসে দেখাবো। 1 আর 3B কি করে রেকটিফাই করতে হয়, এইগুলোই শেখার। তবেই তুমি তোমার 1, তোমার পোর্টালে 2B আর পোর্টালে 3B, তোমার 1 2B ম্যাচ করবে। এবার স্যার পোর্টালের 1 আর 2B এসছে, রাইট, পোর্টালের 1 সরি জিএসটি আর 1 দেখালেন, 2B 3B দেখালেন, তাহলে জিএসটি স্যার পোর্টালে তো স্যার জিএসটি আর 2B আছে, তাহলে এখানেও কোথায় 2B আছে, এই যে জিএসটি আর 2B দেখো নিচেই আছে, দ্যাট ইজ রিকনসিলেশন। কি রিকনসিলেশন, তুমি যা নিয়েছো তাই তুমি এখানে পাচ্ছ কিনা। যদি তোমার পোর্টালে বেশি হয়ে থাকে সেটাও কারেকশন করবে এইখানে নিয়ে, তাহলে এটা 2B তোমার 2B ম্যাচ করবে। দেখো এখানে 25টা পড়ে আছে ট্রানজাকশন, এটাকে ঠিক করতে হবে, তাহলে গিয়ে তোমার রিকনসিলেশন ম্যাচ করবে। আমরা প্রত্যেক মাসে এইভাবে, মানে আমার যে ম্যানেজার আছে, আমার উপরে যে আছে, আমাকে যে রিপোর্ট করে, আমি তাকে এইভাবে শিখিয়ে এসেছি। আমার যে জুনিয়র আছে তাকে আমি এইভাবে শিখিয়ে এসেছি যে তুমি এইভাবে এইভাবে করবে, এইভাবে এইভাবে দেখবে, তার প্রত্যেক মাসে। কারণ আমাদের প্রচুর ট্রানজাকশন, বড় বড় ট্রানজাকশন, একটা ট্রানজাকশন গন্ডগোল হয়ে গেল মানে বিরাট ব্যাপার। আমাদের জিএসটি ডিপার্টমেন্ট জিএসটি রিটার্ন করার আগে, তুমি যদি জিএসটি আর 3B ফাইল করার আগে আমার পেমেন্ট করতে হয়, পেমেন্ট না করলে তো তুমি 3B ফাইল করতে পারবে না। আমি যদি এবছর ধরো ধরো আমি এই মাসে সাপোজ বলছি 23,000 কোটি টাকা ট্যাক্স পেমেন্ট করলাম এই মাসে, তা আমার যদি এই মাসে 23,000 কোটি টাকা ট্যাক্স হয়, তাহলে পরের মাসে গিয়ে যদি আমার যদি 21 কোটি টাকা ট্যাক্স হয়, আমাকে ডিপার্টমেন্ট থেকে ফোন চলে আসে, জিএসটি ডিপার্টমেন্ট থেকে, যে ওটা 3Bতে আগের মাসে 23 কোটি টাকা হলো, এবার ওখানে 22 কোটি বা 21 কোটি হলো, তার আগে এক্সপ্লেনেশন দাও, তারপর 3B সাবমিট করো, মানে দেন আন দেয়ার ইনস্ট্যান্ট চিঠি পাঠিয়ে দেবে স্কুটিনির জন্য। আর স্কুটিনি মানে গাধা খাটান খাবে। এইভাবে তোমাকে কোনো ইনস্টিটিউটে কোথাও কেউ পোর্টালে দেখাবে না যে প্র্যাকটিক্যাল জিনিস। এটা কিন্তু একদম কোম্পানিতে প্র্যাকটিক্যালে যা কাজ হয়, আমি তোমাকে একদম এক্সাক্ট এই জিনিসটা বলা, তোমার এটাই কাজ। 1 ঠিক করা, 3B ঠিক করা, এন্ট্রি দেখা, এন্ট্রি ট্রানজাকশন করা, দেন তার সাথে রিকনসিলেশন করা, দেন 3B মেলানো, দেন 3B সাবমিট করা, এবং উইদিন দ্য ডেট। যদি 20 তারিখ বা 10 তারিখ পার হয়ে যায় তাহলে কি হবে, 75 রুপিস করে পার ডে চার্জ করা হবে। 25 CGST, 25 SGST, 25 IGST। তুমি 2 দিন ডেলি করলে 150 টাকা, 3 দিন ডেলি করলে, ওই জন্য সব কোম্পানি কিছু করুক আর না করুক আগে ট্যাক্স পেমেন্ট করে দাও। 10 তারিখের জায়গায় 7 তারিখে করে দাও, তাও ঠিক আছে। ছুটি থাকলে 5 তারিখে করে দাও। কোনো কতর ওপর নয়, তুমি 20 তারিখে রিটার্ন ফাইল করলে না, 25 25 25 75 রয়ে গেল। এবার তোমার লাইবিলিটি ধরো 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, হোয়াট এভার এটা যা হোক, তুমি পার ডে 75 করে অ্যাড করতে যাও ওর সাথে, নেক্সট পেমেন্টে গিয়ে অ্যাড হয়ে যাবে অ্যাজ এ লেট ফাইল। এবার এখানেও আবার গল্প আছে। এবার এটা তো গেল, এটা পেমেন্ট করে দিলে, পেমেন্ট করে দিলে জিএসটি থেকে বেঁচে গেলে, এবার ইনকাম ট্যাক্স এসো,
এবার বুকস অফ অ্যাকাউন্টস যখন তুমি ফাইনাল করবে, তুমি কি দেখাবে বুকসে? ওই যে লেট ফাইনটা পেমেন্ট করলে বা ইন্টারেস্টটা পেমেন্ট করলে, লেট ফিস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ইনডাইরেক্ট এক্সপেন্সেস করে বার করে দিলে, তাহলে ওটা তোমার খরচা তো, খরচা নয়। এবার তুমি খরচা দেখিয়ে তোমার প্রফিটটা কম করে দিলে। সারা মাসে এরকম প্রচুর কোম্পানি আছে, দেখা গেল সারা বছরে লেট ফাইন দিচ্ছে 12 লাখ টাকা, সে ফর এক্সাম্পল। তা 12 লাখ টাকা লেট ফাইন দিল, তাহলে ওর প্রফিট যদি ধরো, আমি বলছি প্রফিট যদি 14 কোটি হলো, তাহলে 12 কি হচ্ছে, গ্রস প্রফিট ধরো 20 লাখ, প্রফিট হলো, নেট প্রফিট হলো 12 লাখ, সরি, গ্রস প্রফিট ধরো 20 কোটি, নেট প্রফিট ধরো 12 কোটি, রাইট? সব খরচা বাদ দিয়ে। এবার ওই 12 কোটি তো এলো নেট, নেট প্রফিট, তার মধ্যে তো ওই 14 লাখ লেট ফাইন ঢুকে আছে, ওই খরচাটা তো ওর মধ্যে ঢুকিয়ে রিডিউস করে 12 কোটি এসছে। ওই 14 লাখ টাকা ইনকাম ট্যাক্সই করে 12 কোটির সাথে অ্যাড করে দেন ট্যাক্সটা কাট করবে, ইনকাম ট্যাক্স, যেটাকে বলা হয় ডিসঅ্যালাউ অফ এক্সপেন্সেস। এনি লেট ফিস, any late fees you have to pay, TDS, GST, P-tax, provident fund, whatever it is, income tax is call for disallowal of that expenses. So your profit addition that expenses, then they are have to calculate for tax. 12 কোটি 30%, আর 12 কোটি 14 লক্ষ 30%, হিসাব করে দেখো ডিফারেন্সটা কত হয়। সালা ট্যাক্সও দেবো, ওদিকে লেট ফাইনও দেবো, প্রফিটের উপরও ট্যাক্স বাড়বে, কি দরকার আছে? তাই আগে ট্যাক্স। তুমি যদি বড় খুব 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 কালকে আমার একটা ইন্টারভিউ, পরশুদিন আমার কালকে একটা ইন্টারভিউ ছিল, ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে পরশুদিন একটা ইন্টারভিউ আছে, খুব খুব উঁচু পোস্টের জন্য পরীক্ষা, মানে এক্সামটা আছে খুব উঁচু পোস্টের জন্য, মানে ইন্টারভিউটা আছে সল্টলেকে, একটা ফ্রান্সের কোম্পানিতে ইন্টারভিউ আছে। মানে আমি আজকে থেকে প্রিপেয়ার, যে ওরা আমাকে কিভাবে চাটতে পারে। 4-5 জন বসবে একসাথে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, সামনে নাকি ভার্চুয়াল? সামনাসামনি, ফেস টু ফেস। মানে এখন আমি যা মাইনে পাচ্ছি তা 60 টাইমস দেবে ওরা, অফার 60 টাইমস অফার করছে। তা বুঝতে পারছো তো কি লেভেলের কি লেভেলের ঘাটবে আমাকে। 5 জন বোর্ড থাকবে, মানে ফাইন্যান্সেরই 5 জন থাকবে, এইচআর ফেইচআর আরো 3 জন ধরে রাখো। যদি ইন্টারভিউটা ক্র্যাক হয়, সবকিছু হয়, 6 মাসের জন্য ইউরোপ পাঠিয়ে দেবে, ইউরোপ থেকে ট্রেনিং হয়ে আসার পরে আবার এখানে বসবে। এনেকে 10 লাখ আসে। বললাম তো, যা পাচ্ছি তা 60 টাইম। এখন যদি মাইনে পাই 10 লাখ টাকা, তা 60 টাইম মানে 60 লাখ টাকা। আমাদের খরচা নিজে আছে, ওটা বাদ দিয়ে। তাহলে এই অবধি থাকলো, বেশি বললে সব মাথার উপর দিয়ে যাবে, তাই তো?